নদীর ঘাটে কাপড় কাচতে গিয়ে আমার ২২ বছরের ছেলে আমার শাড়ির আঁচল ধরে বল মা, আমি তোমাকে আমার বউ বানিয়ে এই গ্রাম ছেড়ে শহরে নিয়ে যেতে চাই। সকালবেলা নদীর ঘাটে কাপড় কাচতে গিয়েছিলাম। ছেলেও সাথে এসেছে, অন্যান্য বুঝিরাও কাপড় কাচছিল। আমি পানিতে নেমে কাপড় ধুচ্ছিলাম। হঠাৎ ছেলে পানিতে নেমে আমার পাশে এলো। মা, হাত দাও। আমি বললাম, কেন, তুই বসে থাক না, আমি তোমার সাহায্য করব। সে আমার শাড়ির ভেজা আঁচল ধরল। অন্য মহিলারাও দেখছিল। মা, সে ফিসফিস করে বলল, আমি আর এই গ্রামে থাকতে চাই না গো। কেন রে? কারণ আমি তোমাকে নিয়ে শহরে চলে যেতে চাই। আমি একটা কাজ পেয়েছি ঢাকায়। তুমি আমার সাথে যাবে গো। কি বলছিস? আমি বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা গ্রাম ছেড়ে শহরে গিয়ে স্বামী স্ত্রীর মতো থাকব। নদীর ঠান্ডা পানিতে আমার পা অসাধ হয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা বেগম। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম মাহবুব আহমেদ, বয়স ৪৭ বছর। আমাদের ৩ সন্তান, আরিফ, সুমি আর রিফাত। আরিফ ২২ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে। সুমি ১৮ বছর বয়সী কলেজে যায়। রিফাত ১৪ বছর বয়সী স্কুলে পড়ে। আমাদের পরিবারে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। সেদিন সকালে আমি যখন নদীর পাড়ে কাপড় কাচতে গেলাম তখন আরিফও আমার সাথে এসেছিল। সে বলেছিল মাকে সাহায্য করবে। নদীর পানি খুবই ঠান্ডা ছিল। আমি একটা একটা করে কাপড় সাবান দিয়ে ঘষে ধুচ্ছিলাম। অন্য পাড়ার মহিলারাও কাপড় কাচছিল। হঠাৎ আরিফ পানিতে নেমে আমার পাশে এসে দাঁড়াল। মা, আমার কথা শোনো গো। কি ব্যাপার রে? আমি ঢাকায় একটা ভালো চাকরি পেয়েছি। মাসিক বেতন ২৫,০০০ টাকা। সেটা তো খুবই ভালো খবর। কিন্তু আমি একা যেতে পারবো না, আমাকে কেউ না কেউ দেখাশোনা করতে হবে কি। তাহলে তোর বাবার সাথে কথা বল, উনি বলবেন কি করতে হবে কি। আরিফ আমার দিকে এমনভাবে তাকালো যেটা আমার ভালো লাগল না। তার চোখে একটা অদ্ভুত চাহানি। মা, আমি চাই তুমি আমার সাথে থাকো গো। আমি কেন তোর সাথে থাকব? আমার তো বাড়িতে অনেক কাজ গো। সেজন্যই আমি বলছি, তুমি যদি আমার বউ হয়ে যাও তাহলে আমরা দুইজনে মিলে ঢাকায় গিয়ে সুখে থাকতে পারব। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি আরিফের কথা ঠিকমতো বুঝতে পারলাম না। তুই কি বলছিস আরিফ? আমি বলছি, আমি তোমাকে বিয়ে করব। আমরা স্বামী স্ত্রীর মতো থাকব গো। আমার হাত থেকে কাপড়টা পড়ে গেল। চারপাশে থাকা মহিলারা আমাদের দিকে তাকাচ্ছিল। আরিফ, তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মা। হ্যাঁ, তুমি আমার মা, কিন্তু তুমি এত সুন্দর যে আমি তোমাকে স্ত্রী হিসেবে পেতে চাই। আমার শরীর কাঁপতে লাগল। এটা কি ধরনের কথা? নিজের মাকে নিয়ে এমন কথা ভাবা যায়? আরিফ, তুই ঘরে চল, তোর মাথা খারাপ হয়ে গেছে। কি মা, আমার মাথা ঠিক আছে। আমি গত ৬ মাস ধরে এই ব্যাপারে চিন্তা করছি। কি চিন্তা করছিস? তুমি এত সুন্দর, এত যত্নশীল, বাবা তোমার আমার যত্ন নেয় না। আমি তোমাকে সব সুখ দিতে পারব। আমি পানি থেকে উঠে এসে কাপড়গুলো তুলে নিলাম। বাড়ি চল, তোর বাবার সাথে কথা বলতে হবে কি। মা, বাবাকে কিছু বলো না, উনি রেগে যাবেন কি। তোর এই পাগলামির জন্য উনি রাগ করবেনই কি। আরিফ আমার হাত ধরল। মা, একবার ভেবে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। ও আরিফ, তুই আমাকে ছাড়। ও কিন্তু আরিফ আমার হাত ছাড়ছিল না। সে আমাকে জড়িয়ে ধরতে চেষ্টা করল। মা,
আমি তোমার সাথে যা করতে চাই তুমি যদি রাজি হয়ে যাও। আমি তখনই চিৎকার করে উঠলাম, আরিফ তুই আমাকে ছাড়। অন্য মহিলারা আমাদের দিকে দৌড়ে এলো। তারা আরিফকে আমার থেকে সরিয়ে দিল। কি হয়েছে রুমানা? আমার ছেলে পাগল হয়ে গেছে, সে আমার সাথে। আমি কথা শেষ করতে পারলাম না। এত লজ্জার কথা কিভাবে বলবো? আরিফ তখন অন্যদের সামনে বলল, আমি আমার মাকে বিয়ে করব, আমি তাকে ভালোবাসি। সবাই হতবাক হয়ে গেল, কেউ কিছু বলতে পারল না। একজন বয়স্ক মহিলা এগিয়ে এসে বলল, আরিফ বেটা, তুমি কি বলছ? মাকে বিয়ে করা যায়? কেন যাবে না? মা এত সুন্দর, এত ভালো, আমি তাকে সব সুখ দিতে পারব। আমি তখন আরিফের গালে একটা চড় মারলাম। শয়তান, তুই এসব কি বলছিস? আরিফ গাল চেপে ধরে বলল, মা তুমি আমাকে মারলে? আমি তোমাকে এত ভালোবাসি, আর তুমি আমাকে মারলে? হ্যাঁ, আরও মারব। তোর এই পাগলামি বন্ধ কর। তখন একজন মহিলা বলল, রুমানা, তুমি বাড়িতে গিয়ে তোমার স্বামীকে বলো আরিফের চিকিৎসা করাতে হবে। আমি কাপড়ের বান্ডিল নিয়ে বাড়ির দিকে দৌড়ালাম। আরিফও আমার পেছনে আসছিল। মা থামো, আমার কথা শোনো, তুই আমার কাছে আসিস না, তুই একটা পাগল। বাড়িতে এসে আমি মাহবুবকে সবকিছু বললাম। তিনি প্রথমে বিশ্বাস করতে পারলেন না। তুমি কি বলছো রুমানা? আরিফ এমন কথা বলতে পারে না। আগে আমি মিথ্যা বলছি? নদীর ঘাটে অনেক মানুষের সামনে সে বলেছে। কি? মাহবুব রেগে উঠলেন। আরিফ কোথায়? আমার পেছনে আসছিল, হয়তো বাইরেই আছে। মাহবুব বাইরে গিয়ে আরিফকে ডাকলেন, আরিফ এখানে আয়। আরিফ ভেতরে এলো। তার মুখে কোনো লজ্জা বা অনুশোচনা নেই। বাবা, আপনি আমাকে ডেকেছেন? তুই তোর মাকে কি বলেছিস? আমি মাকে বলেছি আমি তাকে বিয়ে করব। মাহবুব একটা চড় মারতে গেলেন, কিন্তু আরিফ তার হাত ধরে ফেলল। বাবা, আপনি আমাকে মারবেন না। তুই এত বড় হয়ে এসব কি বলছিস? আমি ভুল কিছু বলিনি। আমি মাকে ভালোবাসি। সন্তান হিসাবে না অন্যভাবে? অন্যভাবে। আমি মাকে স্ত্রী হিসাবে চাই। মাহবুব রাগে ফুঁসতে লাগলেন, তুই একটা পাগল, তোর মাথার চিকিৎসা করাতে হবে। আমার মাথা ঠিক আছে, আমি যা বলছি সেটা মন থেকে বলছি। তখন সুমি আর রিফাত স্কুল থেকে ফিরে এলো। তারা আমাদের তর্ক শুনে ভয় পেয়ে গেল। কি হয়েছে মা? আমি কিভাবে বলবো? নিজের ভাই বোনদের কাছে এমন লজ্জার কথা বলা যায়? আরিফ নিজেই বলল, আমি মাকে বিয়ে করতে চাই। সুমি চিৎকার করে উঠল, ভাইজান তুমি কি বলছো? আমি সত্যি কথা বলছি, আমি মাকে ভালোবাসি। রিফাত কিছু বুঝতে পারল না। ভাইয়া, মা তো আমাদের মা, তাকে বিয়ে করা যায়? যায়। মা অনেক সুন্দর, আমি তাকে সুখী করতে পারবো। মাহবুব আর সহ্য করতে পারলেন না। তিনি আরিফকে একটা থাপ্পড় মারলেন। তুই ঘর থেকে বের হয়ে যা। আমি যাব না, এটা আমার বাড়িও। তুই এই বাড়িতে থাকতে পারিস না। কেন? আমি কি অন্যায় করেছি? মাহবুব তখন আরিফের কলার ধরে তাকে বাইরে ঠেলে দিলেন। তুই পাগল, তোর চিকিৎসা করাতে হবে। আরিফ বাইরে থেকে চিৎকার করে বলল, আমি পাগল না, আমি মাকে সত্যিই ভালোবাসি। সেদিন রাতে আমি কিছুই খেতে পারলাম না। আরিফের সেই কথাগুলো বারবার মনে পড়ছিল। মাহবুব বললেন, তুমি চিন্তা করো না, আমি আরিফকে ডাক্তার দেখাবো। কিন্তু সে তো বাড়িতেই নেই। সে ফিরে আসবে, খাবারের জন্য হলেও আসতে হবে। কিন্তু আরিফ সেদিন রাতে বাড়ি ফিরল না। আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম। পরের দিন সকালে আমি আবার নদীর ঘাটে কাপড় কাচতে গেলাম। সেখানে গতকালকার মহিলারা আমাকে দেখে কানাকানি করতে লাগলো। একজন এসে বলল, রুমানা, আরিফ কেমন আছে? জানি না, সে গতকাল রাতে বাড়ি আসেনি। বেচারা ছেলে, নিশ্চয় কোনো মানসিক সমস্যা আছে গে। আমি কাপড় কাচতে শুরু করলাম। হঠাৎ আরিফ এসে হাজির। তার চোখে লাল দাগ। সারা রাত কেঁদেছে বলে মনে হচ্ছে। মা, তুই কোথায় ছিলিস? রাস্তায়। আমার কোনো জায়গা নেই। বাড়ি চল। তোর বাবা রেগলে আছেন গো। আমি বাড়ি যাব না, যতক্ষণ না তুমি আমার কথায় রাজি হও গে। আমি রেগে উঠলাম। তুই আবারও সেই একই কথা বলছিস? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। অন্য মহিলারা আমাদের কথা শুনছিল। তারা আরিফকে বোঝানোর চেষ্টা করল। আরিফ বেটা, এসব কি বলছো? মাকে বিয়ে করার চিন্তা কোথা থেকে এলো? আমি মাকে ভালোবাসি গি। সন্তান হিসেবে ভালোবাসো, স্বামী হিসেবে না গি। আমি মাকে স্বামী হিসেবে ভালোবাসি। ওজন বলল, তুমি তো পাগল হয়ে গেছ। আমি পাগল না, আমি জানি আমি কি চাই। তখন একজন বয়স্ক মহিলা বলল, আরিফ, তুমি কি জানো এটা কত বড় পাপ? এটা পাপ না, আমি মাকে ভালোবাসি। ওকে বিয়ে করা হারাম।
আমি ধর্মের কথা জানি না, আমি শুধু জানি আমি মাকে চাই কি। আর সহ্য করতে পারলাম না। আমি আরিফের সামনে গিয়ে বললাম, আরিফ, তুই যদি এই পাগলামি বন্ধ না করিস তাহলে আমি আত্মহত্যা করব গো। আরিফ ভয় পেয়ে গেল। মা, তুমি এসব কি বলছ? তুই আমাকে এত লজ্জা দিয়েছিস যে আমি মুখ দেখাতে পারছি না। তোর এই পাগলামির জন্য আমি মরে যেতে চাই কি। মা, তুমি মরে গেলে আমিও মরব গো। তাহলে তুই এই পাগলামি বন্ধ কর কি। আরিফ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ঠিক আছে মা, আমি আর এই কথা বলবো না গি। আমি একটু স্বস্তি পেলাম। সত্যি? হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে গি। কি শর্ত? তুমি আমাকে একটা কাজ করে দিতে হবে কি। কি কাজ? আরিফ ফিস ফিস করে বলল, তুমি আমার সাথে একবার। ও শেষ হওয়ার আগেই চিৎকার করে উঠলাম। আরিফ, অন্য মহিলারা দৌড়ে এলো। কি হলো রুমানা? এই পাগল আবারও অশব্দ কথা বলছে কি। তারা আরিফকে ধরে সরিয়ে দিল। আরিফ, তুমি চলে যাও, তোমার মায়ের কষ্ট দিও না গি। আরিফ চলে গেল, কিন্তু সে রোজ এসে আমাকে বিরক্ত করত। একদিন মাহবুব বললেন, আমি আরিফকে ঢাকায় পাঠিয়ে দেব। এখানে থাকলে তোমার কোনো শান্তি হবে না গি। কিন্তু সে তো যেতে চাইছে না গি। আমি জোর করে পাঠাবো। পরের দিন মাহবুব আরিফকে ধরে ট্রেনে তুলে দিলেন। আরিফ কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না গি। তুই ঢাকায় গিয়ে পড়াশোনা কর, তোর মন থেকে এসব বাজে চিন্তা চলে যাবে গো। আমার মন থেকে তোমার চিন্তা কখনো যাবে না গি। ট্রেন ছেড়ে দিল। আরিফ চলে গেল। প্রথম কয়েক মাস আরিফ চিঠি লিখত। সেই চিঠিতেও তার সেই পাগলামি, মা, আমি তোমাকে ভুলতে পারছি না, আমি তোমার কাছে ফিরে আসো গো। আমি তার চিঠির উত্তর দিতাম না। ধীরে ধীরে চিঠি আসা বন্ধ হয়ে গেল। 2 বছর পর আরিফ গ্রামে ফিরে এলো, কিন্তু সে আগের মতো পাগল আচরণ করছিল না। সে এসে আমার পায়ে হাত দিয়ে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে তোর? আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছিলাম। আমি খুশি হলাম। সত্যি? তোর মাথা ঠিক হয়ে গেছে? হ্যাঁ মা, আমি ঢাকায় একটা মেয়েকে ভালোবেসেছি, তার নাম শিল্পী গো। সেটা তো খুবই ভালো কথা গো। আমি তাকে বিয়ে করতে চাই। করো তো, আমরা সবাই খুশি হব গো। আরিফ তখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মা, আমি তোমাকে কত কষ্ট দিয়েছি গো। এখন আর সেসব ভেবে লাভ নেই গো। আমার একটা মানসিক সমস্যা হয়েছিল, একজন ডাক্তার আমার চিকিৎসা করেছেন গো। কি সমস্যা ছিল? ডাক্তার বলেছেন এটার নাম ইডিপাস কমপ্লেক্স। কিছু ছেলের মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ তৈরি হয়। এখন ভালো আছিস? হ্যাঁ মা, আমি সম্পূর্ণ সুস্থ। 3 মাস পর আরিফের বিয়ে হলো। শিল্পী খুবই ভালো মেয়ে। আরিফও এখন খুব স্বাভাবিক জীবনযাপন করছে। মাঝে মাঝে আমি ভাবি, যদি আমি তখন ধৈর্য না ধরতাম, যদি আরিফকে চিকিৎসা না করাতাম, তাহলে আমাদের পরিবারের কী অবস্থা হতো। কিন্তু সব কিছুই ঠিক হয়ে গেছে। আরিফ এখন একজন ভালো স্বামী আর ভবিষ্যতে ভালো বাবা হবে। আমি এখন বুঝতে পারি যে কিছু মানসিক সমস্যা আছে যেগুলো চিকিৎসা করালে ভালো হয়ে যায়। আরিফের সমস্যাও এমনই একটা সমস্যা ছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আরিফের বিয়ের 6 মাস পর এক অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে আমি বাজার থেকে ফিরছিলাম। রাস্তায় একজন অপরিচিত লোক আমার সামনে এসে দাঁড়াল। আপনি রোমানা বেগম? হ্যাঁ, আপনি কে? আমার নাম করিমুল্লা, আমি একজন গোয়েন্দা। গো, আমি ভয় পেয়ে গেলাম। গোয়েন্দা কেন আমার খোঁজ করছে? আমার কি প্রয়োজন? আপনার ছেলে আরিফের সাথে আমার কথা আছে। গিয়ে? আরিফ তো ঢাকায় থাকে। গো, আমি জানি, কিন্তু সে এখন গ্রামে এসেছে, তার স্ত্রীও সাথে আছে। গো, তাহলে তো ভালোই। তারা বাড়িতে আছে? না, তারা গ্রামের হোটেলে উঠেছে। কি? আমি অবাক হলাম। আরিফ গ্রামে এসেছে কিন্তু বাড়ি আসেনি কেন? হোটেলে উঠেছে? সেটাই আমি জানতে চাই। আপনি কি তাদের সাথে দেখা করবেন? অবশ্যই। গোয়েন্দা আমাকে হোটেলে নিয়ে গেল। সেখানে আরিফ আর শিল্পী বসেছিল। আরিফ, তুই এখানে কেন? বাড়িতে আসিসনি কেন? আরিফের মুখ দেখে মনে হচ্ছিল সে খুব চিন্তিত। মা, আমি একটা বিপদে পড়েছি। কি বিপদ?
ঢাকায় আমার সাথে কিছু খারাপ লোকের সমস্যা হয়েছে, তারা আমাদের খুঁজছে। গো, আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কী ধরনের সমস্যা? শিল্পী কাঁদতে কাঁদতে বলল, মা, আরিফ ভাই কিছু মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। কত টাকা? 5 লক্ষ টাকা। গিয়ে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। 5 লক্ষ টাকা? এত টাকা কেন ধার নিয়েছিলি? আরিফ মাথা নিচু করে বলল, একটা ব্যবসা করার জন্য। কী ব্যবসা? কিছু বন্ধু মিলে একটা কোম্পানি খুলেছিলাম। গিয়ে তারপর কোম্পানিতে লোকসান হয়েছে, সব টাকা শেষ। গোয়েন্দা বলল, যারা টাকা দিয়েছিল তারা খুবই বিপজ্জনক লোক, তারা টাকা না পেলে খুন করে ফেলবে। কি? আমার বুকের ভেতর ধরফর করতে লাগল। তাহলে এখন কি করব? আপনাদের কাছে কি 5 লক্ষ টাকা আছে? এত টাকা আমাদের কোথায়? আমরা তো সাধারণ কৃষক পরিবার। ও, আরিফ কাঁদতে লাগল। মা, আমি জানি না কি করব। তারা শিল্পীকেও মেরে ফেলার হুমকি দিয়েছে। গিয়ে শিল্পী ভয়ে কাঁপছিল। মা, আমি ভয় পাচ্ছি গো। আমি তাদের দুইজনকে শান্ত করার চেষ্টা করলাম। ভয় পেও না, কোনো না কোনো উপায় বের করব। গোয়েন্দা বলল, তাদের কাছে আপনার ছেলের 1 মাস সময় আছে। 1 মাসের মধ্যে টাকা দিতে হবে। গো, 1 মাসে এত টাকা কোথায় পাব? সেটা আপনাদের ব্যাপার, আমি শুধু সতর্ক করে দিলাম। গো। গোয়েন্দা চলে গেল। আমি আরিফ আর শিল্পীকে নিয়ে বাড়ি ফিরলাম। মাহবুদ সব শুনে রেগে গেলেন। তুই কি করেছিস আরিফ? এত বড় ঝামেলায় পড়েছিস? বাবা, আমি জানতাম না এমন হবে গো। তুই চিন্তা না করে এত টাকা ধার নিলি? আমি ভেবেছিলাম ব্যবসায় লাভ হবে। গো, এখন কি করব? 5 লক্ষ টাকা কোথায় পাব? আমি বললাম, আমাদের জমি বিক্রি করতে হবে। গো, সব জমি বিক্রি করলেও এত টাকা হবে না। গিয়ে তাহলে বাড়িও বিক্রি করতে হবে গো। সুমি আর রিফাত ভয় পেয়ে গেল। বাড়ি বিক্রি করলে আমরা কোথায় থাকব? ভাড়া বাড়িতে থাকব। মাহবুব চিন্তায় পড়ে গেলেন। চলো দেখি কত টাকা পাওয়া যায়। ও, আমরা সব সম্পত্তি হিসাব করলাম। সব মিলিয়ে 3 লক্ষ টাকা হতে পারে, আরও 2 লক্ষ টাকা লাগবে। কি? আরিফ বলল, আমার কিছু বন্ধু আছে, তাদের কাছে চেষ্টা করব। তারা দেবে? দেখি, চেষ্টা করে দেখব। পরের দিন আরিফ শহরে গেল বন্ধুদের কাছে টাকা চাইতে, কিন্তু কেউ এত টাকা দিতে পারল না। সপ্তাহখানেক পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন